দুবাই এবং ইউএইর ব্যাপারে অনেক মুসলমানের একদিকে যেমন তারা ডেফিনেটলি আমরা বাইরে থেকে দেখতে পাই যে তারা ইকোনমিক্যালি অনেক ভালো করছে এবং করতেছে, এট দ্য সেম টাইম মুসলমানদের মধ্যে একটা বড় অংশ, বাঙালিদের মধ্যে তাদের ব্যাপারে বেশ কিছু ক্রিটিসিজম আছে এবং ক্রিটিসিজমের একটা বড় অংশ, তারা বেশিরভাগই দুবাইতে যায়, কিন্তু বড় অংশ হচ্ছে তারা উল্টাপাল্টা কাজ করে, ইসলাম বিক্রি করে দিচ্ছে, তারা বিভিন্ন রকম স্মাগলিং করাপশনের সাথে আছে। এই ধরনের ক্রিটিসিজমে বাংলাদেশের একটা বিশাল অংশ আমি দেখছি, ইভেন এডুকেটেডদের মধ্যে তারা ভরপুর। কারণ আপনি বাংলাদেশ ডেফিনেটলি দেখছেন, বাংলাদেশের বিজনেস কালচার দেখছেন, আপনি ইউরোপ আমেরিকার জীবন দেখছেন, পড়াশোনা করছেন, আপনার ডেফিনেটলি একাডেমিক যোগ্যতা ছিল, আপনি আপনার আব্বা আম্মার জন্য যেতে চান, বাট একাডেমিক যোগ্যতা ছিল ইউরোপ আমেরিকায় ডেফিনেটলি সেটেল করার। তো এখন যখন আপনি দুবাইতে আছেন ফর মোর দেন 3 years, আপনার কাছে কি মনে হয় যে আমাদের বেশিরভাগের মানুষের ইউএইর সাকসেসের ব্যাপারে কোন জিনিসগুলো বোঝা উচিত যেটা আমরা জানি না বা বুঝি না? খুব ভালো একটা কোশ্চেন করছেন। আমি এই জিনিসটা আমরা ক্রিটিক্যালি একটু অ্যানালাইসিস করি, কারণ আমরা আসলে হুজুকে বাঙালি না হয়ে যাই। আমার একটা সবসময় স্বপ্ন ছিল 18 বছর বয়সে পৃথিবীতে যাই হয়ে যাক, আমি আমেরিকায় যাব, আমি আমেরিকান হয়ে যাব, ঠিক আছে, অস্ট্রেলিয়াতে যাব, অস্ট্রেলিয়ান হয়ে যাব, ইংল্যান্ডে যাব, ব্রিটিশ হয়ে যাব। কিন্তু আমরা তো আসলে ভেতরের গল্পগুলো জানি না, ভেতরের কান্নাগুলো জানি না। প্রথম কথা হচ্ছে যে দেখেন, আমি কিন্তু খুব ভেত বাঙালি, তো যেমন আমার বাসায় প্রতিদিন বেগুন ভর্তা হয়, টমেটো ভর্তা হয়, বরবটি ভর্তা হয়। আমার ওয়াইফ খুব বিরক্ত আমার উপরে। তো আমাকে বলো যে তুমি দুটো জিনিস জীবনে ছাড়তে পারলা না, একটা হচ্ছে ভর্তা খাওয়া আর একটা হচ্ছে যে লুঙ্গি পরা। মানুষ কি নিজেকে বদলাইতে পারে? হয়তো ইংরেজিতে আপনি ভালো কথা বলছেন, এই যে স্যুটটাই পরে বসে আছি, কিন্তু বাসায় কিন্তু আমি লুঙ্গি পরি। আমরা দিন শেষে আমরা কিন্তু আমাদের বিশ্বাস করতে হবে যে আমরা মধ্যবিত্ত পরিবার থেকে বেড়ে ওঠা একটা ফ্যামিলি। আব্বা আম্মাকে দেখেছি, আমার এখনো খেয়াল আছে, আমার আব্বা জুতা দিয়ে আমাকে পিটাইতো আর আমার আম্মা আমাকে ডাল ঘুটনি দিয়ে পিটাইতো কোনো কিছু হলেই। এবং সন্ধ্যা 6টার পর যদি বাসায় না যেতাম, ওই পড়তে বসতে হবে হাত মুখ ধুয়ে। আমরা কিন্তু অস্বীকার করতে পারবো না। তো ওইটা কিন্তু আমাদের মাইন্ডের ভিতরে আছে। আমরা দিন শেষে মুসলমান, আমরা যদি প্র্যাকটিসিং মুসলিম নাও হই, দিন শেষে মুসলমান। তো ইউএই কে একটা আমাদের যে কন্টেম্পোরারি নতুন জেনারেশন আছে, যারা হাইলি এডুকেটেড, ট্যালেন্টেড, যাদের গ্লোবাল এডুকেশন আছে, তারা কেন কনসিডার করবে? আমরা একটু লজিক্যালি চিন্তা করি। আপনার যে কোয়েশ্চেনটা আছে আমি আসতেছি। 1 নম্বর হচ্ছে, আমি যেটা বলবো সেটা হচ্ছে যে ইউএই ইজ এ ফাস্টেস্ট গ্রোয়িং ইকোনমি ইন দ্য ওয়ার্ল্ড। যে তাদের জিডিপি গ্রোথ বলি, এমপ্লয়মেন্ট রেট বলি, ফরেন ট্যালেন্ট রিটেনশন বলি, এটা ফাস্টেস্ট গ্রোয়িং। এবং তারা আমরা ইউএই কিন্তু ইউনাইটেড আরব আমিরাত, এবং আমরা এটাকে দুবাই বলেছি। দুবাই কিন্তু দেশ না, দুবাই একটা হচ্ছে স্টেট, লাইক হচ্ছে আপনার নিউ ইয়র্ক শহরের মতো, অথবা আপনার লন্ডন শহরের মতো, অথবা কুয়ালালামপুরের মতো। কিন্তু ইউএই ইজ এ ভেরি কনজারভেটিভ কান্ট্রি। আপনি যদি অন্য স্টেটগুলোতে যান, আবুধাবিতে যান, আমি যে শহরে যাই সেই শহরে আমি যদি বলি ফুজায়রাতে, যেখানে আপনি তাহাজ্জুদ নামাজ পড়তে পারবেন, রাতে তাহাজ্জুদের পরে জিকির শুরু হয়ে যাচ্ছে, ছেলেমেয়েরা জিকির করে, নামাজ পড়ে, ছেলেরা পর্দা করে, মেয়েরা পর্দা করে, ছেলেরা পর্দা করে। তো ইউএইর অন্যান্য যে শহরগুলো আছে ইজ ভেরি কনজারভেটিভ। তো 1 নম্বর আমি বলবো হচ্ছে যে ফাস্টেস্ট গ্রোয়িং ইকোনমি, যেখানে এমপ্লয়মেন্ট রেট হাই, হেলথ অ্যান্ড সেফটি আছে, টেকনোলজিক্যালি অ্যাডভান্সড। 2 নম্বর হচ্ছে ইউএই তাদের ইসলামিক কালচার এবং ফ্যামিলি ভ্যালুজ নিয়ে কখনোই কম্প্রোমাইজ করে না। আমরা দুবাইটাকে বাদ দিই, কারণ দুবাইতে আমার মনে হয় যে 90% পপুলেশন আর এক্সপ্যাটস, ইউরোপিয়ান, আমেরিকান, অস্ট্রেলিয়ান, রাশিয়ান। দেখেন, আপনি যদি থাইল্যান্ডের পাতায়াতে যান, থাইল্যান্ডের পাতায়াতে যারা যায় তাদের কিন্তু একটা বড় অংশ নাইট লাইফ ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমার যারা কলিগ আছে, যারা ইউরোপিয়ান কলিগ আছে, একটা জায়গায় বসলে তারা কিন্তু একটা বিয়ার খায়, বিয়ার নিবে, এটা তাদের জন্য ভেরি ন্যাচারাল। সিগারেট খাওয়া, বিয়ার খাওয়া ইটস ভেরি সিম্পল, আমাদের সমাজের সাথে না। আপনি যদি একটা রাশিয়ানকে অথবা আমেরিকানকে, একটা অস্ট্রেলিয়ানকে যদি অ্যাট্রাক্ট করতে চান, তাদের তো সেই পরিবেশ দিতে হবে, রাইট? তো আমার মনে হয় যে ইউএই ফরেনারদের একটা ট্যুরিজম কান্ট্রি, ট্যুরিজমকে অ্যাট্রাক্ট করার জন্য যা কিছু আছে তারা সেটাকে অ্যাভেল করেছে। মালয়েশিয়া, কুয়ালালামপুরের মতো, থাইল্যান্ডের মতো, দুবাইতে করেছে। কিন্তু দুবাইয়ের বাইরে শারজাতে অ্যালকোহল ইজ রেস্ট্রিক্টেড। আপনি চাইলেই যে কোনো পাব, যে কোনো জায়গায় আপনি কোনো অবৈধ কাজ করতে পারবেন না, ইটস হাইলি রেস্ট্রিক্টেড। আমি যদি বলি ফ্যামিলি ভ্যালুস, আমি যেখানে যে শহরে থাকি সেই শহরে আমি 5 ওয়াক্ত আজান শুনতেছি, তাহাজ্জুদের নামাজ মানুষ যেতে পড়তেছে। মজার ব্যাপার হচ্ছে, আমি বাংলাদেশের কথা বলি, বাংলাদেশে আমরা যখন রোজার মাস আসে আমাদের একটা ফেস্টিভ শুরু হয়ে যায়, ইফতারি, আবার সেহেরি পার্টি। সেহেরিতে আবার দেখা যাবে বড় বড় কোম্পানিগুলো, ব্যাংকগুলো, টেলিকম কোম্পানি স্পন্সর করে। ইউইতে যেয়ে দেখলাম সেহেরির কোথাও বাইরে নাস্তা বা সেহেরি বা ইফতার করার কোনো ব্যবস্থা নাই। দেখলাম কেন? বলে ইফতার অথবা সেহেরি এটা তো রোজার মাসে তুমি সংযমে, ওরা একটা খেজুর দিয়ে দুধ দিয়ে বাসাই করে, এবং
কোনো জায়গায় কোনো অনুষ্ঠানই ওদের হয় না। আমি 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 এটা পৃথিবীর কোথাও আমি দেখি নাই। বাংলাদেশে কি হয়, আপনি বসুন্ধরাতে যান, আপনি ইস্টার্ন প্লাজাতে যান, আপনি বিভিন্ন জায়গাতে যান, আমাদের একটা ফেস্টিভ সিজন, আমাদের ওয়েট 5 কেজি 10 কেজি বেড়ে যায় খেতে 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 খেতে। ইউএইতে কিন্তু হয় না, মুসলিম দেশে কাতারে কিন্তু এটা হয় না। এবং আমি আমি আমাদের বাসার থেকে সমুদ্র পাড়টা খুব কাছে, এবং আমাদের যখন আমরা যে বলি এটা আমব্রেলা বিচ, আপনি দেখবেন ওইখানে ছেলেমেয়েরা খুব আর্লি বিয়ে করে। মেয়েরা 18 বছরে তাদের এঙ্গেজমেন্ট হয়ে যায়, দেখা যাবে যে গ্র্যাজুয়েশন করার পর সে জানে তার ফিউচার পার্টনার কে, এবং সে দেখা যায় 18, 19, 20, 21 তারা দে গেট ম্যারিড অ্যান্ড সেটেল ডাউন। আপনি একটা পার্কে যাবেন, দেখবেন যে হাজবেন্ড ওয়াইফ ইসলামিক পারমিশন যেভাবে দেওয়া আছে সেভাবে তারা লিড করে, ছেলে মেয়ে নিয়ে তারা সময় স্পেন্ড করছে। তারা একটা প্র্যাকটিসিং মুসলিম হিসেবে যা যা করা দরকার ঠিক সেভাবে করে। আমি যেহেতু ইউনিভার্সিটিতে পড়াই, আমার যারা স্টুডেন্ট 18 থেকে 22 বছর, আমি তো বাংলাদেশে ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি পড়িয়েছি, নর্থ সাউথে পড়িয়েছি, ইউল্যাবে পড়িয়েছি। আমি বলবো যে কোনো মেয়েকে আমি দেখিনি তারা নেল পলিশ দেয়। তো আমি রিজনটা জানতে চাইলাম, কারণটা কি? কারণ হচ্ছে যেহেতু তারা নামাজ পড়ে, এবং অনেক স্টুডেন্ট আছে আমাকে রোজার মাসে বলছে তোমার এই পরীক্ষা দিলে চলবে, তা আমাকে তো জিকির করতে হবে, কোরআন শরীফ পড়তে হবে, আমাকে কি নাম সেহেরিতে উঠে আমাকে আমাকে আল্লাহকে জবাব দিতে হবে না? তো এই ভ্যালুসগুলো মানে ইউএই দে রিটেন দেয়ার কালচার, দেয়ার হেরিটেজ, ইসলামিক ভ্যালুস। আমার কাছে আমাকে যদি মনে হয় বলে যদি আপনার সবচেয়ে কোন জিনিসটা ভালো লাগে, তাই আমি বলবো যে তাদের ভ্যালুস অ্যান্ড তাদের কালচার। পরবর্তী আরেকটা জিনিস আমার কাছে খুব অ্যাট্রাক্ট করে, সেটা হচ্ছে যে হালাল ফুড। আমার মনে হয় পৃথিবীর 2টা দেশ আমার কাছে খুব ভালো লাগছে, একটা হচ্ছে মালয়েশিয়া আর একটা হচ্ছে ইউএইতে। আপনি কেএফসিতে যান, ম্যাকডোনাল্ডসে যান, যে কোনো জায়গায় যেয়ে আপনি হালাল ফুডটা পাচ্ছেন, কিন্তু আপনি কি আমেরিকা অস্ট্রেলিয়াতে পাবেন? তো আমরা কিন্তু একটা হালাল ফুডের ব্যাপারে নামাজ না পড়লেও অসুবিধা নাই, ঘুষ খাইলেও অসুবিধা নাই, কিন্তু হালাল ফুডের ব্যাপারে একটু বেশি চুজি। তো সেই জিনিসটা আপনি পাবেন। আরেকটা বড় ব্যাপার সেটা হচ্ছে যে দিস ইজ দ্য সেফেস্ট কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড। আপনি কি আপনার মেয়েকে, আমার মেয়ের বয়স আলহামদুলিল্লাহ 12 বছর বয়স, আমি জীবনে বাংলাদেশে কল্পনাও করি নাই যে সে বাসে করে স্কুলে যাবে। বা আমার ওয়াইফ যদি রাত 12টার সময় ইউএইর যে কোনো একটা প্রান্তে থাকে, একা একা আসবে, আপনার বোন, আপনার মা, আপনার স্ত্রী, আপনি কি দিতে পারবেন বাংলাদেশে মিরপুরে অথবা মতিঝিলে? কিন্তু ইউএইতে আপনি অ্যাসিওর করতে পারেন ইউ আর সেফ। কোনো আমিরাতি তো তাকে চোখ চোখ তুলে তাকাবে না, বা কোনো বাংলাদেশি বা কোনো বিদেশি যদি তাকাতে পারে, কিন্তু সে যদি এটা পুলিশে রিপোর্ট করে, তার আর ইউএইতে থাকা সম্ভব হবে না। তো এরকম সেফটি পৃথিবীর কোন দেশ দিবে? ইউএই হচ্ছে পৃথিবীর সেকেন্ড সেফেস্ট কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড। আইসল্যান্ড হচ্ছে সেফেস্ট, সেকেন্ড সেফেস্ট হচ্ছে ইউএই। এবং আমি যদি সেফটির দিকে চিন্তা করি, তাহলে আপনার আমেরিকা হচ্ছে 70 নম্বরে আছে। তো আমার মনে হয় যে যদি আপনি সেফটির ব্যাপারে কনসিডার করেন, এটা একটা বড় ব্যাপার। আরেকটা আমি বলবো সেটা হচ্ছে যে দিস ইজ দ্য বেস্ট প্লেস টু রেইজ ইউর কিডস। আমি যখন আমেরিকাতে ছিলাম, আমেরিকাতে আমি যেই বাসায় ছিলাম, তো রাতের বেলা খুব আওয়াজ হতো, মিউজিকের আওয়াজ। তো মধ্যবিত্ত পরিবারে তো ওরকম সচ্ছলতা ছিল, কিন্তু বিলাসিতা ছিল না। তো আমি আমার বন্ধুকে জিজ্ঞেস করলাম ওখানে কিসের আওয়াজ হয়, তো আমাকে বললো যে এটা স্ট্রিপ বার, টপলেস বার। তো আমেরিকাতে তো আপনি যদি একটা বিয়ার দেন, আপনি যা কিছু চান, এভরিথিং ইজ পসিবল, অ্যাক্সেসিবল। তো আপনাকে মানে জিনিসটা হচ্ছে কি, যদি আপনি নিজেকে সংযত রাখতে চান, এটা এডুকেশন দেওয়া হয় না, এটা হচ্ছে ফ্যামিলি ভ্যালুজ অ্যান্ড বন্ডেজ। আমার কাছে মনে হয় একটা শিশুকে যদি ভ্যালুজ শিখাতে চান, এথিক্স শিখাতে চান, তাহলে ছোটবেলা থেকে শিখাতে হবে। এই ছোটবেলায় আমার মনে হয় যে ইউএইতে তারা যে কালচারটা ইনহেরিট করে, এইটা আপনার ভ্যালুসটা আমার মনে হয় তাদের সারা জীবন থাকবে। যেমন আমার মেয়ে কোরআন শরীফ, শুকর আলহামদুলিল্লাহ, কোরআন শরীফ এখন পড়তে পারে। কোরআন শরীফ না, অ্যারাবিক পড়তে পারে, বলতে পারে, লিখতে পারে, এবং ক্রিটিক্যালি অ্যানালাইজ করানো শেখানো হচ্ছে। এবং আপনাকে স্কুলে নামাজ পড়তে হবে, সেটা পরবর্তী পর্যায়ে আপনি করেন কি করেন না, ইটস ডিফারেন্ট কেস। বাট এই যে এই প্র্যাকটিসটা আপনাকে যে শেখাচ্ছে যে আপনার রিলিজিয়নটা প্র্যাকটিস করতে হবে। আপনি যদি নন মুসলিম হন তখন আপনাকে বলবে না, কিন্তু যদি আপনি মুসলিম হন তাহলে আপনাকে কোরআনের ইন্টারপ্রিটেশনটা জানতে হবে। তারপরে আমি যেটা বলবো সেটা হচ্ছে যে স্ট্যান্ডার্ড অফ লিভিং অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার। আমি যেখানে উঠেছি সেখান থেকে আপনার এখানে আসতে আজকে আমার প্রায় 1 ঘন্টা সোয়া ঘন্টা লাগলো। মজার ব্যাপার হচ্ছে আমার অফিস 8টার সময়, আমি যদি 7:30টার সময় ঘুম থেকে উঠে 7:45টার সময় যদি যাই, তারপরও 3-4 মিনিট আগে চলে যাব। তা আমাদের এই যে দেখেন, আমাদের চুল পড়ে গেছে, বয়স হয়ে গেছে। আমার তো মনে হয় আমাদের জীবনের 1/3 অংশ আমরা নিয়ে নিছি হচ্ছে ট্রাফিক জ্যামে। তো এখন অনেকে বলে যে ইউটিউবের সময় শুনলাম যে বলতেছে যে তোমরা ওই যে ট্রাফিকে যখন থাকো তখন ইস্তেগফার করো। সেই সময় তো জানতামও না। ইস্তেগফার করলেও দেখা যেত যে পরকালের জন্য কিছু অ্যাসেট আমরা পাঠাই দিতে পারতাম। তা আমরা কি করছি, ইউটিউবিং করছি, চ্যাট করছি, পরকিয়া করছি, ফোনে মোবাইলে বসে বসে আপনার
গাড়িতে বসে বসে। তা আমার মনে হয় যে ট্রাফিক, ইনফ্রাস্ট্রাকচার, তারপর হচ্ছে হসপিটাল, পার্ক, আমার আমার আমি আমি বাংলাদেশে এখানে ঢাকাতে আমার বাবার বাড়ি পরিবাগে একটা পার্ক নাই। আমার মেয়েটাকে যে স্কুলে পড়তো বাংলা ধানমন্ডিতে, একটা খেলার জায়গা নাই। আমরা যখন স্কুলে পড়ছি, আমি 11 টাকা দামের স্কুলে পড়ছি, বিশাল মাঠ, তারপরে টিফিন দিত কলা পাউরুটি, সেটা কিন্তু আর নাই। এখন ইংলিশ মিডিয়ামে স্কুলে 30 জন 40 জন বাচ্চা পড়ে, গাদাগাদি করে, তারা তো অসুস্থ হয়ে বড় হচ্ছে, রাইট? খেলাধুলা করার জায়গা নাই, এক্সারসাইজ করার কোনো জায়গা নাই, ফিজিক্যাল যে একটা তাদের কগনিটিভ ডেভেলপমেন্ট আমি তো সেখানে দেখি না। তারা হচ্ছে ভিডিও গেমস। আর আমাদের বাংলাদেশে বিনোদন বলতে হচ্ছে যে কোনো রেস্টুরেন্টে যে আপনি খাবেন এবং মোটা হয়ে যাবেন, এটা ছাড়া আর কি আছে বলেন? তো সেখানে স্কুল আছে, পার্ক আছে, অ্যাক্টিভিটিস আছে, আপনি পাহাড়ে হাইকিং এ যেতে পারবেন। আমরা তো বাইরে রেস্টুরেন্টে খেতে যাই না, কিন্তু আমরা দেখা যায় যে প্রতিদিনই হয়তো সমুদ্রের পাড়ে হেঁটে বেড়াচ্ছি, একটু পার্কে যেয়ে হয়তো একটু নিজের ঘরে রান্না করে ওখানে খাচ্ছি। ফ্যামিলি যেটাকে বলে, একটা সাধারণ মানুষের বেঁচে থাকার জন্য, যেটা আমার বাবা চাচারা যেটা করেছেন, যে আমার স্ত্রী ওদের দেশের বাড়ি রাজশাহী, তারা বলে আমরা ওই ইসের পারে, নদীর পারে যেতাম, পদ্মার পারে যেতাম, ওইখানে যেতে বাতাস খেতাম। তো ওইটা তো আমাদের জীবনে এখন একটা ফ্যান্সি জিনিস হয়ে গেছে। তো আমার আব্বারা যখন ছিল তখন পুকুরে সাঁতার কাটতো। তো এখন আমরা এটাকে বলি লেক, লেকের ধারে বাসা। এটা তো হচ্ছে যে এখন $1 মিলিয়ন নিচে গুলশান বাড়ি ধরেতে নাই। তো সাধারণ মানুষের জীবন যাপনের জন্য যে এলিমেন্টস, সেগুলো বাংলাদেশে আমার মনে হয় যে ইটস এ ভেরি এক্সপেন্সিভ। কিন্তু আমি মনে করি যে ইউএইতে এটা প্রত্যেকটা নাগরিকের জন্য সেই সুবিধাটা আছে, পাবেন। তারপরে আমি বলবো সেটা হচ্ছে যে যারা প্রফেশনাল আছে, যারা একাডেমিক্স আছে, কর্পোরেট প্রফেশনাল আছে, ডাক্তার আছে, ইঞ্জিনিয়ার আছে, ইটস এ মাল্টি কালচারাল ওয়ার্ক এনভায়রনমেন্ট। আমি যদি 5 জন কলিগের বলি, দেখা যাবে যে তারা রিজিয়নকে রিপ্রেজেন্ট করে। একজন হয়তো বা ব্রিটিশ, একজন হয়তো বা আমেরিকান, একজন হয়তো বা অস্ট্রেলিয়ান, একজন কানাডিয়ান, রাশিয়ান। তাহলে হচ্ছে কি যে আপনার কিন্তু আপনি নিজেকে যাচাই বাছাই করতে পারছেন, আপনার মেধাটা বাংলাদেশে আপনাকে কি শিখিয়েছে। আই এম গ্রেটফুল টু বাংলাদেশ। বাংলাদেশে আমি লেখাপড়া করেছি, সরকারি স্কুলে পড়েছি, এবং আমার কাছে মনে হতো যে আমাদের হয়তো কোনো যোগ্যতাই নেই। কিন্তু এখন যখন আমরা আমেরিকানদের সাথে, ইউরোপিয়ান, আমার বস ইউরোপিয়ান, আমার কলিগ ইউরোপিয়ান, আই এম দ্য অনলি বাংলাদেশি যে ফেডারেল গভর্নমেন্টে কাজ করছি এডুকেশন সেক্টরে, এবং আমার কাছে কখনোই মনে হয় না আমি ইনফেরিয়র। এবং আমাদের যে ওই যে নামটা শিখিয়েছে 7-এর ঘরের, 8-এর ঘরের, 14-এর ঘরের, 18-এর ঘরের, সেগুলো কিন্তু এখন কাজ করে। তো যে আপনার ওয়ার্ক এনভায়রনমেন্ট, সেটা একটা বিশাল ব্যাপার। তারপরে আমি যেটা বলবো সেটা হচ্ছে যে এটা একটা ট্যাক্স ফ্রি কান্ট্রি, সেটাও আপনি বিবেচনা নিতে পারেন। আমেরিকায় যে আপনি গুড জব, আপনি বলতে পারেন $100,000, $100,000 আপনি আয় করবেন, সেখানে তো 35 থেকে 45% আপনার ট্যাক্সই কেটে নিবে। কিন্তু ইউএই ইজ এ ফুল ট্যাক্স ফ্রি কান্ট্রি। এবং অনেকে বলে আচ্ছা আমি ইউএইতে যাব, আমার ভবিষ্যৎ কি, আমার ভবিষ্যৎ ছেলে মেয়ে কি হবে? ভাই, আমি আপনাকে বলতে পারি, আপনি যদি কোরআনকে বিশ্বাস করেন, আল্লাহকে বিশ্বাস করেন, 1 মিনিট পরে আপনি বাঁচবেন কিনা সেটারই কোনো গ্যারান্টি নাই। আপনি আপনার ভবিষ্যৎ প্রজন্ম আপনি ইট ইজ নট ইন ইউর কন্ট্রোল। তারপর আমি বলতে পারি যে ইউএই গভর্নমেন্ট এখন আপনার যে কোনো এক্সপার্ট, যে কোনো কেউ চাইলে লিগেলি যদি আপনি আর্ন করে থাকেন, ইউ ক্যান বাই এ হাউস। অ্যান্ড ট্যালেন্টের জন্য তারা গোল্ডেন ভিসা দিচ্ছে। আপনি যদি ওয়ার্ল্ডের টপ 100 ইউনিভার্সিটি থেকে লেখাপড়া করে থাকেন, আপনাকে সাথে সাথে গোল্ডেন ভিসা দিয়ে দেবে। আপনি যদি কোডিং এর উপরে যদি আপনার অভিজ্ঞতা থাকে, তাহলে আপনাকে সাথে সাথে গোল্ডেন ভিসা দিয়ে দেবে। আপনি যদি স্পেশাল ট্যালেন্ট থাকেন, অ্যাথলেট থাকেন, বিশেষ প্রতিভা দিয়ে থাকেন, তাহলে আপনাকে গোল্ডেন ভিসা দিবে। মানে হচ্ছে ইউএই গভর্নমেন্ট তাদের 2031-এর প্ল্যানে যারা পৃথিবীর মেধাবী, পৃথিবীর মধ্যে টপ 10 হতে চায় এবং মেধাবীদের তাদের এখানে প্লেস করতে চায়। তো একটা সাধারণ মানুষের জন্য আর কি চান আপনি? আমার মনে, আমি জানি না আমি এটা জিনিসটাকে ক্ল্যারিফাই করতে পারলাম কিনা, বাট আমার মনে হয় যারা ট্যালেন্টেড আছেন বাংলাদেশের যুব সমাজ, তারা আমার মনে হয় যে ইউ ক্যান কনসিডার। এই ভিডিও ক্লিপসগুলো যদি আপনি মিস করতে না চান, পার্সপেক্টিভ ক্লিপসে সাবস্ক্রাইব করুন।